আসসালামু আলাইকুম। রামপাল মহাবিদ্যালয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো, বাসায় থেকে পড়াশোনা করছো। ওয়েলকাম টু মাই 31 অনলাইন ক্লাস, সাবজেক্ট এগ্রিকালচার সেকেন্ড পেপার, টপিকস গবাদি পশুর প্রজাতির নামকরণ, জাত ও জাতের বৈশিষ্ট্য, টার্মিনোলজি, ব্রিড অ্যান্ড ব্রিড ক্যারেক্টারিস্টিক্স অফ লাইভস্টক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের এই টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখতে থাকো এবং শুনতে থাকো। আমি মোহাম্মদ আনিসুর রহমান শাহিন, প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, রামপাল মহাবিদ্যালয়, রামপাল, মুন্সিগঞ্জ। আজকের শিখন ফল: পশুর প্রজাতির নামকরণ সম্পর্কে জানতে পারবে, পশুর জাত সম্পর্কে শিখতে পারবে, পশুর জাতের বৈশিষ্ট্য জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই তিনটি শিকল ফল নিয়ে আলোচনা করব। একে একে সবগুলো বিষয় আমরা অবতারণা করব। প্রথমে আসা যাক বিভিন্ন নামকরণ। গৃহপালিত পশুর মধ্যে গরু, মহিষ, ছাগল ও ভেড়া বিশেষভাবে পরিচিত বা উল্লেখযোগ্য। গৃহপালিত পশুর বিভিন্ন যে নামকরণ করা হয় সেটা বয়স, লিঙ্গ এবং ব্যবহার ভেদে এই নামকরণগুলো করা হয়ে থাকে। যেমন ক্যাটেল বা গরু, স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গের গো জাতিকে এক কথায় আমরা গরু বলতে পারি। 2 নম্বর, এরে বাছুর বা বুল কাফ। 1 বছরের কম বয়সের পুরুষ গরুর বাচ্চাকে এরে বাছুর বা বুল কাফ বলে। বকনা বাছুর বা হেফার কাফ। 1 বছরের কম বয়সের স্ত্রী বাচ্চাকে বলা হয় বকনা বা হেফার কাফ। গাভী বা কাউ, প্রথম বাচ্চা প্রসবের পর হতেই স্ত্রী গরুকে গাভী বলা হয়। ষাঁড় বা বুল, প্রজননক্ষম পুরুষ গরুকে ষাঁড় বলা হয় বা বুল বলা হয়। আর স্টেট ষাঁড় হচ্ছে প্রজননের জন্য রক্ষিত প্রাপ্তবয়স্ক ষাঁড়কে স্টেট ষাঁড় বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গবাদি পশুর সম্পর্কে বিভিন্ন টার্মিনোলজি জেনে ফেললাম। এবার আসা যাক গরুর জাত ও বৈশিষ্ট্য, ক্যাটেল ব্রিড অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। গৃহপালিত পশু বিভিন্ন প্রজাতীয় জাতের হয়ে থাকে। এদের কোনো কোনো জাত দুধ উৎপাদনের জন্য এবং কোনো কোনো জাত মাংসের জন্য বিখ্যাত। আবার কোনো কোনো জাত কর্মশক্তি, উন্নত চামড়া ও পশম উৎপাদন করে থাকে। নিচে একটি গবাদি পশু পালনের একটি ভিডিও ক্লিপ দিয়েছি, তা দেখে নেবে। এবার গরুর জাত ও বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। গরুর জাতকে দুইটি বিষয়ের ভিত্তিতে আমরা শ্রেণী বিভাগ করব, যেমন উৎপাদন ও কর্মশক্তির ভিত্তিতে, 2 নম্বর জাত বা উৎপত্তির ভিত্তিতে। তো 1 নম্বর নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। উৎপাদন ও কর্মশক্তির ভিত্তিতে গরুকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। যেমন দুধালো জাত, 1 নম্বর হচ্ছে দুধালো জাত। অধিক দুধ উৎপাদনশীল এই গরু এ শ্রেণীর অন্তর্ভুক্ত, যেমন হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়াল, লাল সিন্ধি, আয়ারশায়ার, ব্রাউন সুইস ইত্যাদি। 2 নম্বর হলো মাংসল জাত। অধিক মাংস উৎপাদনশীল গরু এ জাতের অন্তর্ভুক্ত, যেমন আবারডিন অ্যাঙ্গাস, বিপ মাস্টার, শর্টহর্ন, ডেভন, ব্রাহ্মণ, হালিকার, হারফোর্ড, চার্লুইস ইত্যাদি। 3 নম্বর দ্বৈত উদ্দেশ্যে ব্যবহৃত জাত বা ডুয়েল পারপাস ব্রিড। যেসব গরু মোটামুটি ভালো দুধ দেয় এবং যাদের থেকে মাংস বেশি পাওয়া যায়। যারা কৃষিকাজে পারদর্শী গরু এই শ্রেণীর অন্তর্ভুক্ত, যেমন হরিয়ানা, থারপারকার, রেড পোল, কাংক্রেজ, মিল্কিং, শর্টহর্ন ইত্যাদি। ঘ নম্বর শ্রম বা ভারবাহী জাত বা ড্রাফট ব্রিড। কৃষি কর্ষণ কাজে এবং পরিবহনের উপযোগী গরু সাধারণত এ জাতের অন্তর্ভুক্ত, যেমন হরিয়ানা, ধান্নি, মালভি, অমৃতমহল, অঙ্গল ইত্যাদি। আমরা 2 নম্বর ছিল হলো উৎপত্তির ভিত্তিতে গরুকে ভাগ করা হয় 3 ভাগে, যেমন দেশি জাত, বিদেশি জাত এবং সংকর জাত। দেশি জাত, বাংলাদেশের সচরাচর যেসব গরু পাওয়া যায় সেগুলোই দেশি জাতের অন্তর্ভুক্ত।
এসব গরুর দুধ ও মাংস উৎপাদন ক্ষমতা তুলনামূলকভাবে কম হয়ে থাকে, আকারেও ছোট হয়ে থাকে। বিদেশি জাত, বিদেশ থেকে আমদানিকৃত গরু এ জাতের অন্তর্ভুক্ত। এদের দুধ ও মাংস উৎপাদন ক্ষমতা দেশি গরুর চেয়ে বেশি। এবং উন্নত সংকর জাত, উন্নত জাতের দেশি ও বিদেশি গরুর মধ্যে ক্রস বা সংকরণের মাধ্যমে যে নতুন জাত উদ্ভাবন হয় সেটা হলো সংকর জাত। দুধ ও মাংস উৎপাদন ক্ষমতা অপেক্ষাকৃত বেশি। এবার আসা যাক দেশি জাতের গরু। দেশি জাতের গরুসমূহ সাধারণত ছোট এবং অনুন্নত। দেশি জাতের বিভিন্ন গরুর মধ্যে রয়েছে রেড চিটাগাং, ভৈরবী, পাবনা, ফরিদপুরি ইত্যাদি জাত। বাংলাদেশের চিটাগাং, ভৈরব, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও ফরিদপুর এলাকায় বিভিন্ন দেশি জাতের গরু পাওয়া যায়। দেশি জাতের বৈশিষ্ট্য। এবার আসা যাক দেশি জাতের বৈশিষ্ট্য। দেশি জাতের গরু আকারে ছোট হয়, কান ছোট এবং খাড়া, মাথা ছোট ও বর্গ আকৃতির, কপাল চওড়া হয়। সাদা, কালো, লাল বা এ সকল রঙের মিশ্রণ হয়ে থাকে। শিং খাড়া, বাঁকানো, চোখা। শিং খাড়া, চোখা এবং বাঁকানো। ষাঁড় কুঁজ উঁচু হয়, ষাঁড়ের কুঁজটা উঁচু হয়। প্রাপ্তবয়স্ক গরুর ওজন 120 থেকে 130 কেজি এবং ষাঁড়ের ওজন 250 থেকে 260 কেজি। দেশি জাতের গাভী হতে দৈনিক 1 থেকে 3 লিটার দুধ পাওয়া যায় এবং দুধ প্রদানকাল 7 থেকে 8 মাস। এটা হলো দেশি জাতের পাবনা, আর এটা লাল চট্টগ্রাম। এই যে শিং যে খাড়া হয় দেশি জাতের, এটা দেখানোর চেষ্টা করেছি। এবার আসা যাক রেড চিটাগাং জাতের বৈশিষ্ট্য। দেশি জাতের গরুর মধ্যে রেড চিটাগাং জাত একটি প্রতিষ্ঠিত জাত। এই জাতের উৎপত্তি চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রাম, এবং এর ভিত্তিতে একে নামকরণ করা হয়েছে রেড চিটাগাং। এবং রংটা মোটামুটি লালই হয়ে থাকে বা লাল বর্ণের। চাষ ও ভারবহন কাজের জন্য বেশি উপযোগী। গায়ের রং সাধারণত লাল হওয়ার জন্য এদেরকে লাল চিটাগাং বা রেড চিটাগাং বলা হয়। রেড চিটাগাং ক্যাটেল বেশ লম্বা হয়। এদের গায়ের রং লাল, নাসারন্ধ্র গোলাপি। নাসারন্ধ্রটা গোলাপি থাকে। লেজের শেষ প্রান্তে এক প্রকার লাল গোছা চুল দেখা যায়, অপশম দেখা যায়। নিচে একটা ভিডিও ক্লিপ দিয়েছি গবাদি পশু পালনের। গলকম্বল ছোট, চামড়া পাতলা। গলকম্বল বেশিটা থাকে না, দেখতে পাচ্ছ। এবং ঘাড় চিকন, অপেক্ষাকৃত চিকন। গরুর মুখ খাটো, চওড়া। শিং ছোট এবং চ্যাপ্টা। শিংগুলো ছোট এবং চ্যাপ্টা। পূর্ণবয়স্ক ষাঁড়ের ওজন 350 থেকে 400 কেজি, গাভীর ওজন 200 থেকে 300 কেজি। 3.5 থেকে 4 বছর বয়সে প্রথম বাচ্চা দিয়ে থাকে গাভীগুলো এবং দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা 2 থেকে 5 লিটার হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, পরবর্তী ক্লাসে আবার আলোচনা হবে। সবাই আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে আবারও ধন্যবাদ। থ্যাঙ্কস টু অল।